আজ আমরা ইউনিট 8 অর্থাৎ আইসিটি থেকে কম্পোনেন্টস অফ কম্পিউটার অর্থাৎ কম্পিউটারের বিভিন্ন ভাগগুলো সম্পর্কে দেখব এবং একে একে দেখে নেব যে কম্পিউটারের বিভিন্ন ভাগ অর্থাৎ কম্পিউটারের বিভিন্ন কম্পোনেন্টগুলো কম্পিউটার কিভাবে কাজ করে বা কম্পিউটারের ভেতরে কিভাবে তৈরি হচ্ছে বিভিন্ন পার্টস সম্পর্কে বিস্তারিত জানবো। এইগুলো আমাদের ইউজিসি নেট পেপার 1-এর জন্য খুবই ইম্পর্টেন্ট এবং এখান থেকে বিগত বছরগুলোতে বারংবার কোশ্চেন এসেওছে। তো তোমরা খুব মনোযোগ সহকারে দেখো। তাহলে চলো শুরু করি। হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমরা প্রথমেই যেগুলো দেখব যে একটা কম্পিউটার কিভাবে তৈরি হচ্ছে বা একটা কম্পিউটারে কতগুলো কম্পোনেন্ট রয়েছে তার মেজর ভাগগুলো আমরা দেখে নিই। তো প্রথমে তোমরা এই স্ক্রিনে দেখতে পাচ্ছ যে কম্পিউটারকে মূলত আমরা 4টে পার্টে আমরা ভাগ করে নিই আমাদের বোঝার সুবিধার্থে। প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি ইনপুট ইউনিট। ইনপুট ইউনিট বলতে তোমাদের বলে দিই যেই ইউনিটের মাধ্যমে অর্থাৎ যেই ডিভাইসের মাধ্যমে আমরা কম্পিউটারকে কোনো ইনস্ট্রাকশন দিই সেগুলোকে বলা হয় ইনপুট ইউনিট। 2-এ রয়েছে আউটপুট ইউনিট, অর্থাৎ কম্পিউটারকে কোনো ইনস্ট্রাকশন দেওয়ার পরে কম্পিউটার যখন আমাদেরকে তার রিপ্লাই দেয় অর্থাৎ কম্পিউটার তার মতামত আমাদেরকে যার মাধ্যমে জানাবে তাকে বলবো আউটপুট। অর্থাৎ কম্পিউটারের যে বাহ্যিক বহিঃপ্রকাশ ঘটবে সেটাই হলো আউটপুট ইউনিট। এছাড়া রয়েছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, একে অনেক সময় আমরা শর্টে সিপিইউ অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিটকে আমরা বলে থাকি সিপিইউ। এইটাই হলো কম্পিউটারের সমস্ত কাজকর্ম পরিচালনা করে বা একে আমরা কম্পিউটারের মস্তিষ্ক অর্থাৎ ব্রেইন অফ কম্পিউটারও বলা হয়ে থাকে, যে কিনা কম্পিউটারের সমস্ত কাজকে প্রসেস করে। অর্থাৎ আমরা যখন ইনপুট ইউনিটের মাধ্যমে কোনো কিছু কম্পিউটারকে ইনস্ট্রাকশন দেবো সেইগুলো কম্পিউটার তো আমাদেরকে আউটপুট দেবে, কিন্তু আউটপুট দেওয়ার মধ্যে যে সমস্ত ভাবনা চিন্তা বা কাজকর্ম সেই কাজগুলো করবে এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এবং শেষে আমাদেরকে আউটপুট ইউনিটের মাধ্যমে আমাদেরকে জানাবে। এবং কম্পিউটারে যদি কোনো কিছু স্টোর করতে হয় সেগুলো স্টোর করব আমরা মেমোরি ইউনিটে। তাহলে কম্পিউটারকে আমরা মোটামুটিভাবে 4 ভাগে ভাগ করলাম, যেটা কম্পোনেন্টগুলোকে 4 ভাগে ভাগ করেছি, যেটা হলো ইনপুট ইউনিট, 2-এ রয়েছে আউটপুট ইউনিট, 3-এ রয়েছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট যাকে আমরা সিপিইউ বলছি, আর 4-এ রয়েছে মেমোরি ইউনিট। তাহলে চলো এবার আমরা একে একে এইগুলো সম্পর্কে একটু বিস্তারিত জেনে নিই। প্রথমে তোমরা একটা এখানে চার্টের মতো দেখতে পাচ্ছ, যেখানে রয়েছে একটা ফ্লো চার্ট বলতে পারি আমরা। এখানে দেখো বোঝানোর চেষ্টা করছে যে আমরা ইনপুট ইউনিটের মাধ্যমে কোনো কিছু ইনস্ট্রাকশন দিলে সেটা কম্পিউটারের যে মেন যে প্রসেসিং ইউনিট আছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মধ্যে চলে যাচ্ছে। এবার এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মধ্যে গিয়ে কম্পিউটার এইগুলোকে পুরো অ্যানালাইজ করছে, বিশ্লেষণ করছে এবং তারপরে কম্পিউটার আমাদেরকে রিপ্লাই দেবে বা আমাদেরকে ফলাফল জানাবে, সেটা জানাবে হলো আউটপুট ইউনিটের মাধ্যমে। অর্থাৎ আমরা ইনপুট দিলাম, ইনপুটটা গেল কম্পিউটারে, কম্পিউটারের ব্রেইন অর্থাৎ সিপিইউ তাকে অ্যানালাইজ করলো, বিশ্লেষণ করলো এবং তার রিপ্লাই আমাদেরকে জানালো এই আউটপুট ইউনিটের মাধ্যমে। এইবার প্রয়োজনে এই আউটপুট ইউনিটের যে আমরা ফলাফল পেলাম সেটাকে আমরা স্টোর করে রাখতে পারি আমরা স্টোরেজ ইউনিটগুলোতে, যেগুলোকে আমরা স্টোরেজ ইউনিট বলছি। এইবার এই পুরো যে সিপিইউ বা কম্পিউটারের যে প্রসেসিং ইউনিট, এছাড়াও এই কম্পিউটারের যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, একে আমরা মোটামুটিভাবে 3টে ভাগে ভাগ করেছি। এই 3টে ভাগের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছ যে কন্ট্রোল ইউনিট, যেটাকে আমরা বলছি সিইউ। এরপরে 2 নম্বরের নিচে দেখতে পাচ্ছ মাঝখানে অ্যারিথমেটিক লজিক ইউনিট, যেটাকে বলছি এএলইউ। আর লাস্টে তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রাইমারি স্টোরেজ এবং এই বাইরে সিপিইউর বাইরে দেখতে পাচ্ছ সেকেন্ডারি স্টোরেজ ইউনিট। তাহলে কোনটা কি এই পুরোটা আমরা বিস্তারিত এখন জানবো, তোমরা দেখতে থাকো মনোযোগ সহকারে। প্রথমেই আমাদের রয়েছে ইনপুট ইউনিট, অর্থাৎ আমরা আগেই বলেছি যার মাধ্যমে আমরা কোনো ইনফরমেশন কম্পিউটারকে ইনপুট হিসাবে দেব, অর্থাৎ কম্পিউটারকে আমরা ইনস্ট্রাকশন দেবো যার মাধ্যমে, সেইগুলোই হলো ইনপুট ইউনিট। এই ইনপুট ইউনিটের তোমরা সবাই জানো যে ইনপুট ইউনিট কোনগুলো, তার কিছু কিছু উদাহরণ এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, যার মধ্যে রয়েছে কিবোর্ড, পয়েন্টিং ডিভাইস লাইক মাউস, ট্র্যাক বল, জয়স্টিক, লাইট পেন, এছাড়া বারকোড রিডার, ওএমআর রিডার, অপটিক্যাল ক্যারেক্টার রেকগনাইজার, এছাড়া অনেকগুলো তোমরা দেখতে পাচ্ছ।
এইবার তোমরা এইখানে স্ক্রিনে যেগুলো দেখতে পাচ্ছ এইগুলো ছাড়াও যদি আর কোনো কিছু তোমাদের মাথায় এসে থাকে তাহলে সেগুলো আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। এছাড়া এবার আমরা দেখে নিই ইনপুট ডিভাইসের পর আর যেটা থাকছে সেটা হলো আউটপুট ইউনিট। আউটপুট ইউনিট বা আউটপুট ডিভাইস হলো দিস ইউনিট স্ট্যান্ড দ্য প্রসেসড রেজাল্ট টু দ্য ইউজার। এগুলো কি করছে, আমাদেরকে প্রসেস রেজাল্টটা দেখাচ্ছে, অর্থাৎ ফলাফলটা আমাদের কাছে পাঠিয়ে দিচ্ছে। আমরা যে ইনস্ট্রাকশন দিচ্ছি সেটাকে প্রসেস করে আমাদেরকে রেজাল্টটা যার মাধ্যমে দেখাচ্ছে সেটাই হলো আউটপুট ডিভাইস। অর্থাৎ ধরো আমরা কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিলাম 2+2 কত হবে, তো কম্পিউটার যে উত্তরটা দেবে 2+2 4 হলো, সেটাও কিভাবে দেখাবে, ও স্ক্রিনে দেখাবে। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের মনিটর বা স্ক্রিন হলো একটা আউটপুট ডিভাইস। বা আমরা কম্পিউটারে ধরো কোনো কিছু প্লে করলাম, সাউন্ড শুনবো, সেটা কিসের মাধ্যমে শুনবো, স্পিকারের মাধ্যমে বা হেডফোনের মাধ্যমে, তাহলে এইগুলোর মাধ্যমে আমরা কম্পিউটারের কিছু রেজাল্ট আমরা শুনতে পাচ্ছি, তাহলে এইগুলো হলো আউটপুট ডিভাইস। ঠিক একইভাবে আমরা প্রিন্টার থেকে কিছু প্রিন্ট নিলাম, সেক্ষেত্রে প্রিন্টারও কিন্তু আউটপুট ডিভাইস। একইভাবে আমরা যদি স্ক্যানারের কথা বলি তো স্ক্যানার হয়ে যাবে কিন্তু ইনপুট ডিভাইস, কারণ স্ক্যান করে আমরা কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিই। এইভাবে কতগুলো এখানে বেশ কিছু আউটপুট ডিভাইসের উদাহরণ দেওয়া আছে, তোমরা দেখো। এছাড়াও যদি তোমাদের কোনো কিছু মনে আউটপুট ডিভাইসের কথা মাথায় আসে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এরপরে আমরা পরের জিনিসটা দেখে নিই। পরে রয়েছে হলো সিপিইউ অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যেটাকে আমরা কম্পিউটারের ব্রেন বলছি। এই সিপিইউ কনসিস্ট অফ এ সেট অফ রেজিস্টার। এখানে কি আছে, এ সেট অফ রেজিস্টার আছে। অ্যারিথমেটিক লজিক ইউনিট, যেটাকে আমরা ALU বলবো, অ্যারিথমেটিক লজিক ইউনিট ALU, আমরা একে ALU বলবো। আর আছে কন্ট্রোল ইউনিট CU। এই তিনটে পার্ট একসাথে হয়ে তৈরি করেছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এইবার এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের ব্যাপারটা কেমন, এই তিনটে জিনিস সম্পর্কে আমরা একটু জেনে নিই। অ্যারিথমেটিক লজিক ইউনিট প্রথমে আমরা জেনে নিই, এটা কি করে। অ্যারিথমেটিক লজিক ইউনিট ইজ রেসপন্সিবল ফর পারফর্মিং দ্য ক্যালকুলেশন অ্যান্ড কন্টেন্টস ডিসিশন মেকিং মেকানিজম। অর্থাৎ যে কোনো ধরনের ক্যালকুলেশন, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন সমস্ত কিছু করবে অ্যারিথমেটিক লজিক ইউনিট। আর কি করতে হবে, কি ডিসিশন নিতে হবে, এই সিদ্ধান্ত নেওয়ার মেকানিজম বা ক্ষমতা রয়েছে এই অ্যারিথমেটিক লজিক ইউনিটের। অর্থাৎ আমরা বলতে পারি যে সমস্ত সিদ্ধান্ত বা সমস্ত কাজ করবে, ক্যালকুলেট করবে, এই সমস্তটা করছে, লজিক্যাল কাজ করছে এই অ্যারিথমেটিক লজিক ইউনিট, যাকে আমরা বলছি ALU। এরপরে রয়েছে আমাদের কন্ট্রোল ইউনিট। কন্ট্রোল ইউনিটের নাম থেকেই তোমরা বুঝতে পারছো এর কাজ হলো পুরো বিষয়টাকে কন্ট্রোল করা। CU অর কোঅর্ডিনেট উইথ দ্য ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইস অফ এ কম্পিউটার। It directs the computer to carry out stored program instruction by communicating with the ALU and register। অর্থাৎ কন্ট্রোল ইউনিট কি করছে, রেজিস্টার অর্থাৎ যে প্রাইমারি মেমোরি ইউনিটগুলো রয়েছে তার সাথে ALU অর্থাৎ অ্যারিথমেটিক লজিক ইউনিটের একটা কমিউনিকেশন তৈরি করছে, যোগাযোগ স্থাপন করছে, পুরো বিষয়টাকে কন্ট্রোল করছে। আর এরপরে আমরা 4 নম্বরে দেখতে পাচ্ছি মেমোরি ইউনিট। এবার এই মেমোরি ইউনিটের ক্ষেত্রে আমরা বিষয়টা আসছে, তার আগে এই যে রেজিস্টারের কথা এখানে বলা ছিল, এই রেজিস্টার হলো এর প্রাইমারি মেমোরি, অর্থাৎ যেটা আমাদের সিপিইউর মধ্যে রয়েছে, এই প্রাইমারি মেমোরিটাকেই আমরা রেজিস্টার এখানে কিন্তু আমরা বলছি। এরপরে যখন আমরা মেমোরি ইউনিট পড়ব, এইখানে দেখো কি বলা রয়েছে, মেমোরি ইজ এ পার্ট অফ দ্য কম্পিউটার হুইচ হোল্ডস ডাটা ইন ইনস্ট্রাকশন। দিস ইউনিট রেসপন্সিবল টু স্টোর প্রোগ্রাম অর ডাটা অন এ টেম্পোরারি অর পার্মানেন্ট বেসিস। আমাদের প্রয়োজন মতো বা আমাদের ইনস্ট্রাকশন মতো কিছু মেমোরি আছে যেগুলো পার্মানেন্টলি স্টোর করতে পারে, আবার কিছু আছে যারা টেম্পোরারি কিছুক্ষণের জন্য স্টোর করে। তো এই টাইপস অফ মেমোরির মধ্যে আমরা বিস্তারিত দেখে নিই। তাহলে টাইপস অফ মেমোরির মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে প্রাইমারি অর মেইন মেমোরি। প্রাইমারি মেমোরি কি বলছে, দ্য মেমোরি ইউনিট দ্যাট কমিউনিকেটস ডিরেক্টলি উইথ দ্য CPU ইজ কল্ড মেইন মেমোরি অর ইন্টারনাল মেমোরি। প্রাইমারি মেমোরি ক্যান বি ফার্দার ক্লাসিফাইড ইন 2 ক্যাটাগরি হুইচ আর অ্যাজ ফলোস।
তাহলে দু রকমের প্রাইমারি মেমোরি যারা সিপিইউর সাথে ডাইরেক্ট কানেক্টেড বা ডাইরেক্ট যোগাযোগ রাখতে পারছে। তার মধ্যে রয়েছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যেটাকে আমরা র্যাম বলি। র্যাম এর পুরো কথা আমরা অবশ্যই মনে রাখবো, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। পরীক্ষায় ফুল ফর্ম জানতে চায় আমাদেরকে। আর আমরা মনে রাখবো এটা ইজ ওয়ান টাইপ অফ ভোলাটাইল মেমোরি। ভোলাটাইল মেমোরি কারণ এটা ভুলে যায়, অর্থাৎ ভুলে যাওয়া বলতে বোঝানো হচ্ছে যে আমরা যতক্ষণ কম্পিউটার অন আছে, মেশিন যতক্ষণ অন আছে, ততক্ষণ এই র্যাম আমাদের মনে রাখবে আমরা কি কাজ করছি। আর যখনই আমরা মেশিন অফ করে দেবো তখন ওর যা কিছু স্টোর ছিল সব ডিলিট হয়ে যাবে, ও ভুলে যাবে। তার জন্য র্যামকে বলা হয় ভোলাটাইল মেমোরি। এরপরে আমরা দেখে নিই র্যামের পরে আসবে রোম। এই রোম হলো রিড অনলি মেমোরি। ইট ইজ অলসো নোন অ্যাজ নন ভোলাটাইল মেমোরি। অর্থাৎ রোম কিন্তু এখানে নন ভোলাটাইল মেমোরি বা পারমানেন্ট স্টোরেজ। ইট ডাজ নট লস ইটস কন্টেন্ট হোয়েন দ্য পাওয়ার ইজ সুইচড অফ। ইটস হোল্ড দ্য কম্পিউটার স্টার্ট আপ রুটিন। অর্থাৎ এখানে কিন্তু এ ভুলে যাবে না যে যদি আমি পাওয়ার অফ করে দিই, কম্পিউটার অফ করে দিই, এ কিন্তু ভুলে যাবে না এর মধ্যে কি স্টোর করা আছে। মূলত এই রোম কি করে, ইটস হোল্ড দ্য কম্পিউটার স্টার্ট আপ রুটিন। অর্থাৎ কম্পিউটারকে চালানো, কম্পিউটারের মেকানিজম, এই সমস্ত কিছু স্টোর করা থাকে যাতে স্টার্ট আপ চালু করা বা যখন কম্পিউটারকে চালু করা হবে, বুটিং। বায়োস ইজ লোকেটেড টু দ্য রম। অর্থাৎ সমস্ত ইনস্ট্রাকশন যেগুলো কম্পিউটারকে চালু করতে লাগবে। এক উদাহরণ হিসাবে বলি যে কম্পিউটার আমরা চালালেই দেখি যে ডেটটা ফিক্সড আছে, মানে ডেটটা রানিং আছে, সেটা আবার প্রথম থেকে ক্যালকুলেট করতে শুরু করেনি, বা টাইম ঠিক আছে, টাইমটা ভুলে যায়নি, গন্ডগোল করেনি। তো এই ধরনের ইনস্ট্রাকশনগুলো রোমের মধ্যে স্টোর থাকে। এই রোমের সাথে তোমরা মেমোরি স্টোরেজ ইউনিট, অর্থাৎ মেমোরি যেটা হার্ড ডিস্ক, এসএসডি, হার্ড ডিস্ক, এগুলোর সাথে গুলিয়ে ফেলবে না। এই রোম হলো যেটা প্রসেসর বা সিপিইউ, তার সাথেই অ্যাটাচ থাকে একটা স্মল মেমোরি ইউনিট, যেটা কিনা করছে কিছু এমন ইনস্ট্রাকশন তার মধ্যে সেট আপ করা রয়েছে যেটা কিনা সে কম্পিউটার অফ করলেও ভুলবে না, কিন্তু এই ইনস্ট্রাকশনগুলো কম্পিউটার চালু করতে গেলে কাজে লাগবে। এরপরে তোমরা স্ক্রিনে যেগুলো দেখছো যে ক্যাশে মেমোরি, ভার্চুয়াল মেমোরি, এগুলো তোমরা একটু পড়তে পারো, এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। কিন্তু আমি এখন আর বিস্তারিত ব্যাখ্যা করছি না, পরবর্তী সময় যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা বলো, আমি পরে আলাদা ভিডিও করে দেবো। এরপর আমরা সেকেন্ডারি বা অক্সিলারি মেমোরি সম্পর্কে একটু জেনে নিই। দিস মেমোরি স্টোর মাচ লার্জার অ্যামাউন্টস অফ ডাটা অ্যান্ড ইনফরমেশন ফর এক্সটেন্ড পিরিয়ড অফ টাইম. Data in secondary memory cannot be processed directly by CPU. First, it must be copied into primary storage, that is RAM. দেখো আমি একটু আগে যেটা বললাম, র্যামের মধ্যে যেগুলো থাকে সেগুলো সরাসরি তোমার সিপিইউ অর্থাৎ প্রসেসর ব্যবহার করছে, কিন্তু র্যামে কি হয় যে কম্পিউটার অফ করলে র্যাম সমস্ত কিছুটা ভুলে যায়, মানে আবার ব্ল্যাঙ্ক। কিন্তু রমে যা থাকে সেগুলো পার্মানেন্ট স্টোরেজ, কিন্তু সেখানে সামান্য পরিমাণে স্টোরেজ থাকে, সেটা সিপিইউ অর্থাৎ প্রসেসরের ইন্টারনাল মেমোরি, সেখানে পার্মানেন্ট স্টোর থাকে। এবং সেগুলো কী কাজে লাগছে, কম্পিউটারকে চালু করতে বা কম্পিউটারের প্রাথমিকভাবে অন করতে সেই মেমোরিটা কাজে লাগছে। এবার এমন এক এগুলো তো খুব সামান্য পরিমাণ মেমোরি রোমে, কিন্তু আমাদের বেশি মেমোরি, ধরো তুমি গান স্টোর করবে, সিনেমা স্টোর করবে, বা তোমার পড়ার জন্য প্রয়োজনীয় পিডিএফ স্টোর করবে, এইগুলো তুমি কোথায় স্টোর করবে? এইগুলো তোমাকে স্টোর করতে হবে সেকেন্ডারি মেমোরি ইউনিটে। অর্থাৎ এইখানে উদাহরণ হিসাবে দেখো দিয়েছে হার্ড ডিস্ক। এই হার্ড ডিস্ক হলো নন ভোলাটাইল মেমোরি, যেখানে তুমি তোমার সমস্ত তথ্য বিস্তারিত বিভিন্ন লার্জ ইনফরমেশন, লার্জ ফাইল, বড় বড় ফাইল তুমি স্টোর করে রাখতে পারো অনায়াসেই। এবার ব্যাপারটা কি হলো, এই হার্ড ডিস্কে তুমি যা স্টোর করছো এগুলো সরাসরি কিন্তু কম্পিউটার ব্যবহার করে না। এগুলোকে ব্যবহার করতে হলে সেগুলোকে প্রথমে র্যামে আসতে হবে, এবং র্যামে যখন আসবে সেগুলো তারপরে প্রসেস করতে পারবে, বা তারপরে সেগুলো সিপিইউ ইউজ করবে, অর্থাৎ প্রসেসর ইউজ করবে। এরপরে দেখো এখানে বেশ কিছু উদাহরণ দেওয়া রয়েছে সেকেন্ডারি মেমোরি ইউনিটের, যেখানে হার্ড ডিস্ক তো বললাম, এছাড়া এখন হার্ড ডিস্কের বদলে এসএসডি অর্থাৎ সলিড স্টেট ড্রাইভ ইউজ করা হয়, সেটাও একটা এই সেকেন্ডারি স্টোরেজ ইউনিটই। এছাড়া রয়েছে ফ্লপি ডিস্ক, বা তোমরা মোবাইলে যে মেমোরি কার্ড ইউজ করো সেগুলোও এই ধরনের সেকেন্ডারি স্টোরেজ ইউনিট।
এছাড়া দেখো আরও কতগুলো বেশ কিছু উদাহরণ দিয়েছে, তোমরা পরপর দেখো। ম্যাগনেটিক টেপ, কম্প্যাক্ট ডিস্ক বলতে এখানে সিডির কথা বলা হচ্ছে। এছাড়া ডিভিডিও ব্যবহার তোমরা জানো যে হয়। তাহলে আমরা আজকে কম্পিউটারে বিভিন্ন কম্পোনেন্টগুলো সম্পর্কে বিস্তারিত জানলাম। তো তোমরা এখানে যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তোমরা আমাকে জানাও কমেন্ট করে তোমাদের। এছাড়া যদি তোমাদের কোনো বিষয় সম্পর্কিত বিস্তারিত ভিডিও প্রয়োজন হয়, যে এই বিষয় সম্পর্কিত তোমাদের বিস্তারিত কোনো টপিক সম্পর্কে বুঝতে অসুবিধা হচ্ছে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আমি চেষ্টা করব সেই সংক্রান্ত ভিডিও তোমাদেরকে দেওয়ার জন্য। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করতে ভুলবে না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে রাখো, যাতে নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে তোমরা পেতে পারো। ভালো লাগলে বন্ধুদের সাথেও শেয়ার করো, তাহলে বন্ধুদেরও হেল্প হবে। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, ধন্যবাদ।